আহা নির্বাচন। ডক্টর ইউনূস ঘোষিত ঐতিহাসিক নির্বাচনের বাকি আর মাত্র ২০ দিন। আর পুরো দেশ জুড়ে চলছে নাটক। হঠাৎ করেই এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বোমা ফাটালেন। আমরা নির্বাচনে থাকব কিনা আবার ভাবতে হবে। কিন্তু কেন? অভিযোগ, নির্বাচন কমিশন নাকি খোলাখুলি পক্ষপাতিত্ব করছে। আর অবাক করা বিষয় কি জানেন? এই একই অভিযোগে গলা মেলাচ্ছে বিএনপি। মির্জা ফখরুল বলছেন ইসি মোটেও নিরপেক্ষ নয়, আর জামায়াত, তাদের দাবিও ঠিক একই রকম। এখন প্রশ্ন হলো, যদি ভোটের অভিভাবক এই নির্বাচন কমিশনের ওপরই কেউ ভরসা রাখতে না পারে, তাহলে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনটি আসলে কাদের জন্য হচ্ছে? কি ঘটতে চলেছে বাংলাদেশের রাজনীতিতে? আমার মনে যেসব প্রশ্ন ঘুরছে, আপনার মনেও কি তাই? নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা যে এত দ্রুত তলানিতে ঠেকবে, তা হয়তো স্বয়ং নির্বাচন ভবনের কর্মকর্তারাও কল্পনা করতে পারেননি। গত রবিবার আপিল শুনানিতে যা ঘটল, তা রীতিমতো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। এনসিপি নেতা আসিফ মাহমুদ বিষয়টিকে সরাসরি নাটক বলে অভিহিত করেছেন। তার অভিযোগের তীর সরাসরি ইসির বিচারিক প্রক্রিয়ার দিকে। তিনি বলছেন, আইনের শাসন নয়, বরং সেখানে চলছে আবেগ আর অদৃশ্য হাতের খেলা। আসিফ মাহমুদ যা বলেছেন তা শুনলে আপনারও মাথা ঘুরে যাবে। শুনানির মাঝপথেই নাকি হঠাৎ করে ১৫ মিনিটের বিরতি ঘোষণা করা হলো। সিদ্ধান্ত জানানো হবে বলেও সেই ১৫ মিনিট গড়িয়ে গেল ১.৫ ঘন্টায়। প্রশ্ন হলো, বন্ধ দরজার ওপারে এই দীর্ঘ সময়ে আসলে কি ঘটল? অভিযোগ উঠেছে, ঠিক ওই সময়ে নাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন। আর সেই গোপন বৈঠকের পরপরই যখন এনসিপির বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো, আসিফ মাহমুদের কাছে সেটা তখন আর কোনো রায় থাকলো না, বরং হয়ে উঠল সাজানো চিত্রনাট্য। চট্টগ্রামের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর উদাহরণ টেনে এনসিপি যে অভিযোগ করেছে, তা যদি সত্যি হয়, তাহলে তা আমাদের বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। প্রথমে একজন কমিশনার বাতিল ঘোষণা করলেন, কিন্তু পরের মুহূর্তেই পাশের জনের সঙ্গে ফিসফিস করে কথা বলার পরই সেই বাতিল হয়ে যায় বৈধ। যুক্তি দেখানো হলো তিনি নাকি কেবলই গ্যারান্টর ছিলেন। আইনের এই নমনীয় নাকি বিকৃত ব্যাখ্যা, তা সাধারণ ভোটারদের মনে গভীর সন্দেহের জন্ম দিচ্ছে। আসিফ মাহমুদের কণ্ঠে তাই ঝরল চরম হতাশা। তার দাবি, ইসির যে আস্থা অর্জনের কথা ছিল তা এখন পুরোপুরি বিলীন। পরিস্থিতি এতটাই গুরুতর যে এনসিপির রাজনৈতিক পর্ষদ এখন নির্বাচনে থাকা না থাকা নিয়ে নতুন করে ভাবতে বসেছে। এনসিপির পক্ষ থেকে যদি নির্বাচন বর্জনের ঘোষণা আসে, তবে তা ২০২৪-এর কথিত গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে তাদের ভাষায় গণতান্ত্রিক অগ্রযাত্রার যে গল্প শোনানো হয়েছে, তার জন্য হবে এক বিশাল ধাক্কা। এটা নিশ্চিত করেই বলা যায়। আরও অদ্ভুত বিষয় হলো, যে বিএনপির সঙ্গে কমিশনের বৈঠক করে রায় সাজানোর অভিযোগ তুলেছে এনসিপি, সেই বিএনপিও কিন্তু কমিশনের উপর সন্তুষ্ট নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তার অভিযোগের কেন্দ্রে রয়েছে পোস্টাল ব্যালট এবং প্রশাসনের পক্ষপাত। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের যে অবস্থান এবং কাগজ ভাঁজ করলে তা আড়াল হয়ে যাওয়ার যে শঙ্কা, এগুলো কি শুধুই কারিগরি ত্রুটি নাকি পরিকল্পিত কারচুপি? বিএনপি মনে করছে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতেই ব্যালট পেপার এভাবে ডিজাইন করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভোটারদের এনআইডি এবং মোবাইল নম্বর সংগ্রহের বিতর্কিত প্রক্রিয়া। মির্জা ফখরুল স্পষ্ট ভাষায় বলেছেন, প্রশাসন নিরপেক্ষ নেই, আর পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ। অর্থাৎ যাদেরকে ফেভার করার অভিযোগ এনসিপি তুলছে, সেই দলটি বলছে খেলার মাঠ সমতল নেই। এটি কি রাজনীতির চিরাচরিত ব্লেম গেম, নাকি নির্বাচন কমিশনের প্রকৃত ব্যর্থতারই প্রতিচ্ছবি? এই ত্রিমুখী অসন্তোষের তৃতীয় স্তম্ভটি হল জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগগুলো আরও সুনির্দিষ্ট। তার মতে, প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। এখানে ইঙ্গিতটা স্পষ্টতই বিএনপির দিকে। মাঠ পর্যায়ে এসপি এবং ডিসিদের আচরণের নিরপেক্ষতার লেশমাত্র নেই বলে দাবি করেছে জামায়াত।
বিশেষ করে তারা দাবি করছে একটি দলের শীর্ষ নেতাকে যে মাত্রার প্রোটোকল এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে তা অন্য দলগুলোর জন্য স্পষ্টতই বৈষম্যমূলক। জামাতের এই অভিযোগ নির্বাচনী মাঠের লেভেল প্লেইং ফিল্ড তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছে। তারা বলছে এখনই যদি এই বৈষম্য দূর না হয় তবে জাতি একে পক্ষপাতমূলক অপরাধ হিসাবেই গণ্য করবে। প্রধান উপদেষ্টার কাছে নালিশ জানিয়েও যদি কাজ না হয় তবে ভোটের মাঠে সংঘাতের আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাসে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে দলটি, কিন্তু মাঠ প্রশাসনের আচরণ না বদলালে ক্যামেরা দিয়ে কতটা স্বচ্ছতা নিশ্চিত করা যাবে তা নিয়ে তারা ঘোর সংশয়ে। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় বোমাটি ফেটেছে দেশের বাইরে, সুদূর মধ্যপ্রাচ্যে। পোস্টাল ব্যালট নিয়ে যা ঘটছে তাকে এক কথায় তুঘলকি কাণ্ড ছাড়া আর কিছুই বলা যায় না। আর এখন প্রবাসীদের মুখে মুখে ফিরছে ব্যালটে ভোটের গল্প। বাহরাইন এবং সৌদি আরব থেকে যেসব ভিডিও ভাইরাল হয়েছে তা দেখলে আপনার চোখ কপালে ওঠার জোগাড়। বাহরাইনে একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি প্রাইভেট বাসায় বসে প্রকাশ্যেই ব্যালটের খাম গোনা হচ্ছে। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় জামায়াতের নেতার দিকে, যদিও জামায়াতের কেন্দ্র থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, কিন্তু ভিডিও দৃশ্যপট ভিন্ন কথা বলছে। কেউ কেউ অজুহাত দেখাচ্ছেন যে প্রবাসীদের ঠিকানায় জটিলতার কারণে নাকি দলীয় কর্মীদের ঠিকানায় ব্যালট আনা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো একজন সাধারণ কর্মীর বাসায় কেন শত শত ব্যালট যাবে? আর ভিডিওতে যখন ব্যাকগ্রাউন্ডে বলা হয় ভিডিও করেন না, ফেসবুকে ছাড়িয়েন না, পোস্টাল ভোট বন্ধ হয়ে যাবে, তখন বুঝতে বাকি থাকে না যে ডাল মে কুছ কালা হ্যায়। একই চিত্র সৌদি আরবেও এক ব্যক্তির কাছে পৌঁছে গেছে 400 থেকে 500 ব্যালট। ভোটের সম্মতি ছাড়াই এভাবে ব্যালট সংগ্রহ করা এবং তা নিয়ে বাকবিতণ্ডার ভিডিও ফাঁস হওয়ার পর নির্বাচন ব্যবস্থার পবিত্রতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। প্রবাসীরা যেখানে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত হওয়ার কথা, সেখানে তারা দেখছেন তাদের ভোটাধিকার হরণ বা ম্যানিপুলেট করার এক মহোৎসব চলছে। বিএনপি এই ঘটনাকে দেখছে নির্বাচন বানচালের এক গভীর ষড়যন্ত্র হিসেবে। তাদের দাবি যারা ব্যালট নিয়ে জালিয়াতি করছে তাদের এনআইডি ব্লক করে দেওয়া হোক। অন্যদিকে জামায়াত বলছে এগুলো তাদের বিরুদ্ধে অপপ্রচার। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেন রাজনীতিতে পারফেক্ট মানুষ নেই, মিস ইউজ করার চেষ্টা কেউ করবেই, তখন সরকারের অসহায়ত্বই যেন ফুটে ওঠে আমাদের সামনে। তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভোটের আগে এই তদন্তের ফল কি আদৌ কোনো কাজে আসবে, নাকি ততক্ষণে ব্যালট বাক্সে সিল মারা হয়ে যাবে সুদূর প্রবাস থেকেই? সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই ভয়াবহ কেলেঙ্কারির পর নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া। ইসি সচিব আক্তার আহমেদ বাহরাইনের ঘটনাকে যেভাবে হোস্টেল লাইফে চিঠি শেয়ার করার সঙ্গে তুলনা করলেন তা শুনে সচেতন মহলে হাসির রোল পড়ে গেছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি বা ব্যালট পেপার কি কোনো সাধারণ হোস্টেলের চিঠি? 160টি ব্যালট এক বাক্সে দিয়ে যাওয়া এবং তা প্রবাসীদের নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার এই সরল ব্যাখ্যা কি কোনো সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড হতে পারে? সিসি এএমএম নাসির উদ্দিন অবশ্য দাবি করেছেন তারা কোনো পক্ষপাতিত্ব করেননি এবং আল্লাহর উপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এখন আসল প্রশ্ন হলো আগামী 12ই ফেব্রুয়ারি আসলে কি হতে যাচ্ছে? এক পাশে এনসিপি নির্বাচন বয়কটের হুমকি দিয়ে পুনর্বিবেচনার টেবিলে, অন্য পাশে বিএনপি জামায়াত প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব। ছাত্রদল ইসি ভবন ঘেরাও করছে, আর এর মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে ভেসে আসছে পোস্টাল ব্যালট কেলেঙ্কারির ভয়াবহ খবর। আস্থা যেখানে তলানিতে, সেখানে নির্বাচন কমিশন যতই আল্লাহর উপর ভরসার কথা বলুন না কেন, বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সকল স্টেক হোল্ডার, বিশেষ করে জুলাইয়ের কথিত গণ অভ্যুত্থানের সহযোগী শক্তিগুলো যদি শেষ পর্যন্ত নির্বাচনে না থাকে, তবে সেই নির্বাচন কাকে নিয়ে হবে তা নিয়ে এখন প্রশ্ন সর্বত্র। 12ই ফেব্রুয়ারির নির্বাচন কি তাহলে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কোনো নাটকীয় মোড় অপেক্ষা করছে, নাকি সরকারের প্রতিটা অর্গান যেভাবে গণভোট নিয়ে সিরিয়াস মুডে আছে তাতে করে শুধুই গণভোট অনুষ্ঠিত হবে? বৃহৎ একটি দলকে বাহিরে রেখে কোনো কিছুই কি আসলে দেশে স্থিতিশীলতা আনতে পারবে? উত্তরটা সময়ের হাতে। তবে এক মাঘে যে শীত যায় না,
এই কথাটাও বোধহয় মনে রাখা দরকার। আপনার মন্তব্য এবং মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল বিষয়গুলো সহজ ভাষায় বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবার দেখা হবে রাজনীতির কোনো জটিল হিসেবের খাতায়। সে পর্যন্ত বিদায়।